অপুদের বাড়ি থেকে কিছু দূরে একটি খুব বড় অশ্বত্থ গাছ ছিল। কেবল তার মাথাটা তাদের দালানের জানালা কি রোয়াক থেকে দেখা যায়। অপু মাঝে মাঝে সেই দিকে চেয়ে দেখত। যতবার সে চেয়ে দেখে ততবার তার যেন অনেক 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 দূরের কোনো দেশের কথা মনে হয়। কোন দেশ এ তার ঠিক ধারণা হতো না। কোথায় যেন কোথাকার দেশ, মার মুখে ওইসব দেশের রাজপুত্রদের কথাই সে শোনে। অনেক দূরের কথায় তার শিশু মনে একটা বিস্ময় মাখানো আনন্দের ভাবের সৃষ্টি করত। নীল রঙের আকাশটা অনেক দূর, ঘুড়িটা কুঠির মাঠটা অনেক দূর। সে বোঝাতে পারত না, বলতেও পারত না কাউকে, কিন্তু এইসব কথায় তার মন যেন কোথায় উড়ে চলে যেত। সর্বাপেক্ষা কৌতুকের বিষয় এই যে অনেক দূরের এই কল্পনা তার মনকে অত্যন্ত চেপে তাকে যেন কোথায় নিয়ে ফেলেছে। ঠিক সেই সময় মায়ের জন্য তার মন কেমন করে উঠত। যেখানে সে যাচ্ছে সেখানে তার মা নেই, অমনি মায়ের কাছে যাবার জন্য মন আকুল হয়ে পড়ত। কতবার যে এরকম হয়েছে। আকাশের গায়ে অনেক দূরে একটা চিল উড়ে যাচ্ছে, ক্রমে ছোট্ট 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 হয়ে নীলুদের তাল গাছের উঁচু মাথাটা পিছনে ফেলে দূর আকাশে ক্রমে মিলিয়ে যাচ্ছে। চেয়ে দেখতে দেখতে যেমন উড়ন্ত চিলটা দৃষ্টিপথের বাইরে চলে যেত, অমনি সে চোখ নামিয়ে নিয়ে বাহির বাটি থেকে এক দৌড়ে রান্নাঘরের দাওয়ায় উঠে গৃহকার্যরত মাকে জড়িয়ে ধরত। মা বলতো, দেখো দেখো, ছেলের কাণ্ড দেখো। ছাড়ো ছাড়ো, দেখছি শোকরি হাত। ছাড়ো মানিক আমার, সোনা আমার, তোমার জন্য এই দেখো চিংড়ি মাছ ভাজছি। তুমি যে চিংড়ি মাছ ভালোবাসো। হ্যাঁ, দুষ্টুমি করে না, ছাড়ো। আহারাদির পর দুপুরবেলা তার মা কখনো কখনো জানালার ধারে আঁচল পেতে শুয়ে ছেঁড়া কাশিদাসী মহাভারতখানা সুর করে পড়ত। বাড়ির ধারে নারকেল গাছটাতে শঙ্খচিল ডাকত। অপু নিকটে বসে হাতের লেখা ক খ লিখতে লিখতে এক মনে মায়ের মুখের মহাভারত পড়া শুনত। জানালার বাইরের বাঁশবনের দুপুরের রৌদ্র মাখানো শ্যাওড়া ঘেটু বনের দিকে চেয়ে চেয়ে মহাভারতের, বিশেষত কুরুক্ষেত্রের যুদ্ধের কথা শুনতে শুনতে সে তন্ময় হয়ে যায়। মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে কর্ণের চরিত্র বড় ভালো লাগে তার কাছে। তার কারণ কর্ণের উপর তার কেমন একটা মমতা হয়। রথের চাকা মাটিতে পুঁতে গিয়েছে, এক হাতে প্রাণপণে সেই চাকা মাটি থেকে টেনে তোলবার চেষ্টা করছেন। সেই নিরস্ত্র অসহায় বিপন্ন কর্ণের অনুরোধ মিনতি উপেক্ষা করে অর্জুন তীর ছুঁড়ে তাকে মেরে ফেললেন। মায়ের মুখে এই অংশ শুনতে শুনতে দুঃখে অপুর শিশু হৃদয় পূর্ণ হয়ে উঠত। চোখের জল বাক মানত না। চোখ ছাপিয়ে তার নরম তুলতুলে গাল বয়ে গড়িয়ে পড়ত। সঙ্গে সঙ্গে মানুষের দুঃখে চোখে জল পড়ার যে আনন্দ, তা তার মনের রাজ্যে নব অনুভূতির সজীবত্ব নিয়ে পরিচিত হতে লাগল। বেলা পড়লে মা গৃহকার্যে উঠে গেলে সে বাইরে এসে রোয়াকে দাঁড়িয়ে দূরে সে অসত্য গাছটার দিকে এক একদিন চেয়ে দেখে। হয়তো কড়া চৈত্র বৈশাখের রোদে গাছটার মাথা ধোঁয়া ধোঁয়া অস্পষ্ট নয়। বিকেলে রাঙা রোদ অলসভাবে গাছটার মাথায় জড়িয়ে আছে। সকালের চেয়ে এই বিকেলের রাঙা রোদ মাখানো গাছটার দিকে চেয়ে তার মন কেমন করত। কর্ণ যেন ওই অসত্য গাছটার ওপারে আকাশের নিচে অনেক দূরে কোথায় এখনো মাটি থেকে রথের চাকা দুই হাতে প্রাণপণে টেনে তুলছে। রোজই তোলে, মহাবীর,
কিন্তু চিরদিনের কৃপার পাত্র কর্ণ। এক একদিন মহাভারতের যুদ্ধের কাহিনী শুনতে শুনতে তার মনে হয় যুদ্ধ জিনিসটা মহাভারতে বড় কম লেখা আছে। তার অভাব পূরণ করবার জন্য এবং আশ মিটিয়ে যুদ্ধ জিনিসটা উপভোগ করবার জন্য সে এক উপায় বার করেছে। একটা বাখারি কিংবা হালকা কোনো গাছের ডালকে অস্ত্রস্বরূপ হাতে নিয়ে সে বাড়ির পিছনে বাঁশবাগানের পথে অথবা বাড়ির উঠানে ঘুরে বেড়ায় ও আপন মনে বলে। তারপর দ্রোণ তো একেবারে 10 বাণ ছুড়লেন। অর্জুন করলেন কি, একেবারে 200টা বাণ দিলেন মেরে। তারপর উফ, সে কি যুদ্ধ! বাণের চোটে চারিদিকে অন্ধকার হয়ে গেল। তারপর তো অর্জুন করলেন কি, ঢাল তরোয়াল নিয়ে রথ থেকে লাফিয়ে পড়লেন। পরেই যুদ্ধ। দুর্যোধন এলেন, ভীম এলেন, বানে বানে আকাশ অন্ধকার করে ফেলেছে। আর কিচ্ছু দেখা গেল না। মহাভারতের রথিগণ মাত্র 18 দিবস যুদ্ধ করে নাম কিনে গিয়েছেন। কিন্তু রক্তমাংসের দেহে জীবন্ত থাকলে তারা বুঝতে পারতেন যশোলাভের পথ ক্রমশই কিরূপ দুর্গম হয়ে পড়ছে। বালকের আকাঙ্ক্ষা নিবৃত্তি করতে তারা মাসের পর মাস সমানভাবে অস্ত্র চালনা করতে পারতেন কি? গ্রীষ্মকালের দিনটা, বৈশাখের মাঝামাঝি। নীলমণি রায়ের ভিটের দিকে জঙ্গলের ধারে সেদিন দুপুরে কিছু পূর্বে দ্রোণগুরু বড় বিপদে পড়েছেন। কপিধ্বজ রথ একেবারে তার ঘাড়ের উপরে। গান্ডীব ধনু হতে ব্রহ্মাস্ত্র মুক্ত হবার বিলম্ব চক্ষের পলক মাত্র। কুরু সৈন্যদলে হাহাকার উঠেছে। এমন সময় শেওড়া বনের ওদিক থেকে হঠাৎ কে কৌতুকের কণ্ঠে জিজ্ঞাসা করল, ও কি রে অপু? অপু চমকে উঠে আকর্ণটানা জ্যাকে হঠাৎ ছড়িয়ে দিয়ে চেয়ে দেখল তার দিদি জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে তার দিকে চেয়ে খিলখিল করে হাসছে। অপু তাকাতেই বলল, হ্যাঁ রে পাগলা, আপন মনে কি বকছিস বিড়বিড় করে আর হাত পা নাড়ছিস? পরে সে ছুটে এসে সস্নেহে ভাইয়ের কচি গালে চুমু খেয়ে বলল, পাগল, কোথাকার একটা পাগল! কি বকছিলি রে আপন মনে? অপু লজ্জিত মুখে বারবার বলতে লাগল, যা বকছিলাম বুঝি। আচ্ছা যা। অবশেষে দুর্গা হাসি থামিয়ে বলল, আয় আমার সঙ্গে। পরে এসে অপুর হাত ধরে বনের মধ্যে নিয়ে চলল। খানিক দূরে গিয়ে হাসি মুখে আঙুল দিয়ে দেখিয়ে বলল, দেখেছিস কত নোনা পেকেছে? এখন কি করে পারা যায় বল দেখি? অপু বলল, অনেক রে দিদি, একটা কঞ্চি দিয়ে পারা যায় না? তুই এক কাজ কর, ছুটে গিয়ে বাড়ির মধ্যে থেকে আকশিটা নিয়ে আয় দেখি। আকশি দিয়ে টান দিলে পড়ে যাবে, দেখিস এখন। অপু বলল, তুই এখানে দাঁড়া দিদি, আমি আনছি। অপু আকশি আনলে দুজনে মিলে বহু চেষ্টা করেও 4-5টার বেশি ফল পারতে পারল না। খুব উঁচু গাছ, সর্বোচ্চ ডালে যে ফল আছে তা দুর্গা আকশি দিয়েও নাগাল পেল না। পরে সে বলল, চল আজ এগুলো নিয়ে যাই, নাইবার বেলায় মাকে সঙ্গে আনবো। মার হাতে ঠিক নাগাল আসবে। দে নোনাগুলো আমার কাছে, তুই আকশিটা নে। নোলক পড়বি? একটা নিচু ঝোপের মাথায় ওরকুলমিলতায় সাদা সাদা ফুলের কুঁড়ি। দুর্গা হাতের ফুলগুলো নামিয়ে নিকটের ফুলের কুঁড়ি ছিঁড়তে লাগল। এদিকে সরে আয়, নোলক পরিয়ে দিই। তার দিদি ওরকলমি ফুলের নোলক পড়তে ভালোবাসে। বন জঙ্গল সন্ধান করে এসে প্রায় খুঁজে এনে নিজে পড়ে ও ইতিপূর্বে কয়েকবার অপুকেও পড়িয়েছে।
অপু কিন্তু মনে মনে নোলক পরা পছন্দ করে না। তার ইচ্ছে হলে বলে নোলক তার দরকার নেই। তবে দিদির ভয়ে সে কিছু বলল না। দিদিকে চটাবার ইচ্ছে তার আদৌ নেই, কারণ দিদি বন জঙ্গল ঘুরে কুলটা, জামটা, নোনাটা, আমড়াটা সংগ্রহ করে তাকে লুকিয়ে খাওয়ায়। এমন সব জিনিস জুটিয়ে আনে যা হয়তো কুপত্য হিসাবে তাদের খেতে নিষেধ আছে। কাজেই অন্যায় হলেও দিদির কথা না শুনে তার সাহসে কোলায় না। একটা কুড়ি ভেঙে সাদা জলের মতো যে আঠা বের হলো, তার সাহায্যে দুর্গা অপূর্ণাকে কুঁড়িটা আটকে দিল। পরে নিজেও একটা পড়ল। তারপর ভাইয়ের চিবুকে হাত দিয়ে নিজের দিকে ভালো করে ফিরিয়ে বলল, দেখি কেমন দেখাচ্ছে। বাহ, বেশ হয়েছে। চল মাকে দেখাই গে। অপু লজ্জিত মুখে বলল, না দিদি। চল না, খুলে ফেলিসনি যেন। বেশ হয়েছে। বাড়ি এসে দুর্গার নোনা ফলগুলি রান্নাঘরের দাওয়ায় নামিয়ে রাখল। সর্বজয়া রাঁধছিল। দেখে খুব খুশি হয়ে বলল, কোথায় পেলি রে? দুর্গা বলল, ওই লিচু জঙ্গলে অনেক আছে। কাল গিয়ে তুমি পারবে মা? এমন পাকা, একেবারে সিঁদুরের মতো রাঙা। সে আড়াল ছেড়ে দাঁড়িয়ে পড়ল। দেখো মা। অপু নোলক পরে দিদির পিছনে দাঁড়িয়ে আছে। সর্বজয়া হেসে বলল, ও মা, ও আবার কে রে? কে? চিনতে তো পারছি নে। অপু লজ্জায় তাড়াতাড়ি নাকের ডগা থেকে ফুলের কুঁড়ি খুলে ফেলল। বলল, ওই দিদি পরিয়ে দিয়েছে। দুর্গা হঠাৎ বলে উঠল, চল রে অপু, ওই কোথায় ডুগডুগি বাজছে। চল, বাদর খেলাতে এসেছে ঠিক। শিগগিরই আয়। আগে আগে দুর্গা ও তার পিছনে পিছনে অপু ছুটে বাড়ির বাইরে চলে গেল। সামনে পথ বয়ে বাঁদর নয়, ও পাড়ার চিনিবাস ময়রা মাথায় করে খাবার ফেরি করতে বের হয়েছে। চিনিবাস হরিহর রায়ের দুয়ার দিয়ে গেলেও এ বাড়ি ঢুকল না, কারণ সে জানে এ বাড়ির লোক কখনো কিছু কেনে না। তবুও দুর্গা অপুকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করল, চাই নাকি? অপু দিদির মুখের দিকে চাইল। দুর্গা চিনিবাসের দিকে ঘাড় নাড়িয়ে বলল, না। চিনিবাস ভুবন মুখুজ্জের বাড়ি গিয়ে মাথার চাংড়ি নামাতেই বাড়ির ছেলেমেয়েরা কলরব করতে করতে তাকে ঘিরে দাঁড়ালো। ভুবন মুখুজ্জে অবস্থাপন্ন লোক, বাড়িতে ৫-৬টা গোলা আছে। এ গ্রামে অন্নদারায়ের নিচেই জমিজমা ও সম্পত্তি বিষয় তার নাম করা যেতেই পারে। ভুবন মুখুজ্জের স্ত্রী বহুদিন মারা গিয়েছেন। বর্তমানে তার সেজ ভাইয়ের বিধবা স্ত্রী এ সংসারের কর্ত্রী। সেজ বউয়ের বয়স ৪০-এর উপর হবে। অত্যন্ত কড়া মেজাজের মানুষ বলে তার খ্যাতি আছে। সেজ বউ একখানা মাজা পিতলের সরাই করে চিনিবাসের নিকট থেকে মুরগি, সন্দেশ, বাতাসা দশহরা পুজোর জন্য নিলেন। ভুবন মুখুজ্জের ছেলে মেয়েও তার নিজের ছেলে সুনীল সেইখানেই দাঁড়িয়েছিল। তাদের জন্য খাবার কিনলেন। পরে অপুকে সঙ্গে নিয়ে দুর্গা চিনিবাসের পিছন পিছন ঢুকে উঠোনে এসে দাঁড়িয়ে আছে দেখে সেজ বউ নিজের ছেলে সুনীলের কাঁধে হাত দিয়ে একটু ঠেলে দিয়ে বললেন, যাও না, রুয়াকে উঠে গিয়ে খাও না। এখানে ঠাকুরের জিনিস, মুখ থেকে ফেলে এটো করে বসবে। চিনিবাস চাংড়ি মাথায় তুলে পুনরায় অন্য বাড়ি চলল। দুর্গা বলল, আয় অপু, চল দেখি গে টুনুদের বাড়ি। তারা সদর দরজা পার হতেই সেজবু মুখ ঘুরিয়ে বলে উঠলেন, নিজের বাড়ি আছে,
গিয়ে বসে কিনে খেগে জানা, তা না লোকের দৌড় দৌড়, যেমন মা তেমনি ছা। তাদের বাড়ি থেকে বেরিয়ে দুর্গা ভাইকে আশ্বাস দেবার সুরে বলল, চিনিবাসের ভারী তো খাবার, বাবার কাছ থেকে দেখিস রথের সময় 4টে পয়সা নেব, তুই 2টো আমি 2টো, তুই আমি মুরগি কিনে খাবো। খানিকটা পরে ভেবে অপু জিজ্ঞাসা করল, রথের আর কদিন আছে রে দিদি?